1500 মানুষ মাইরা সে পালাইছে, আবার ঢুকলে সে নিশ্চিত আরো 1500 মানুষ মারতে তার ভয় হবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ তাদেরকে অ্যাক্সেস দিবে না। 8 দফা মানে হচ্ছে যে আন্দোলন শেষ, সমঝোতা। আফসোস করছিলাম যে এতগুলো মৃত্যু কি তাহলে শেষ? কালকে আমরা যেভাবেই হোক গণভবনে ঢুকবো, যত প্রাণ যায় আমরা আমাদের যাবে, সমস্যা নেই, আমরা প্রাণ দিতে প্রস্তুত আছি। আমাদের প্রচুর পরিমাণ লোকবল সেই গণভবনের আশপাশে আমরা এনে জড়ো করেছি, বিভিন্ন বাসা বাড়ি বিভিন্ন জায়গায় আছে। 4 তারিখ রাতে যখন কথা হয় তখন আমরা স্পষ্ট হলাম যে এরা টোটালি পলিটিক্যালি এটা করা হচ্ছে। আমি তাকে বলতাম যে আমার সন্তানের জন্য, সুন্দর বাংলাদেশের জন্য আমি এটা আন্দোলনে নেমেছে, এটা করছি। যারা ছাত্র প্রতিনিধি বসেছিলেন তারাই সবচেয়ে বেশি জুলাইকে মানে সবচেয়ে বেশি অবজ্ঞা করেছেন। যদি জুলাই না হতো বিএনপি সরকার আজকে বিএনপি সরকার হইতো না। অর্থাৎ আওয়ামী লীগ ওই অবস্থানটা বাংলাদেশের বিপক্ষে অবস্থান ছিল। এই জায়গায় বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় আওয়ামী লীগকে ওই সময়ের জন্য তাকে ক্ষমা চেয়ে আসতে হবে। যে জুলাইয়ে এমন একটি আন্দোলন শুরু হয়েছিল যে আন্দোলনে স্বৈরাচারী সরকার পতন হতে বাধ্য হয়েছিল। এই আন্দোলনের পেছনে শুধু ছাত্র জনতা নয়, ছিল নানা শ্রেণী পেশার মানুষ। তেমনি সংবাদ মাধ্যমও ছিল অন্যতম ভূমিকায়। সাংবাদিকরা সংবাদ সংগ্রহে কি ধরনের ভূমিকা ফেস করেছেন আমরা আজ সে খবর জানতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন সংবাদকর্মী, যিনি জুলাই যোদ্ধা এবং জুলাইয়ে সেই সময় সংবাদ সংগ্রহ করেছেন মাঠে এবং বিভিন্ন পর্যায়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ক্যাফেত শাকিল, আমরা তার কাছে যাব। ক্যাফেত শাকিল, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। জি, আমরা সর্বপ্রথম আপনার পরিচয় দিয়ে শুরু করি। আপনার সংক্ষিপ্তভাবে যদি পরিচয় দিতেন। আমি বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার, একই সঙ্গে আমাদের যে জুলাই রিলেটেড যে অর্গানাইজেশন গুলো রয়েছে তার মধ্যে একটি সাংবাদিক সংগঠন রয়েছে, জুলাই রেভলিউশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স, সেটির আমি যুগ্ম আহ্বায়ক। আচ্ছা, আমরা শুরুতে যাচ্ছি যে আপনি সেই শুরু থেকে এই নিউজগুলো কভার করে আসছিলেন, তো এই আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে রূপ নেই কখন থেকে? আসলে জুলাই আন্দোলনের প্রথম দিক থেকে আমি সেভাবে খুব একটা যুক্ত ছিলাম না। প্রথম দিকটা যদি বলি যে 5 জুলাই সম্ভবত প্রথম আমাকে এই আন্দোলনের ব্যাপারে, মানে আমি এর মধ্যে একটি অনুসন্ধানী রিপোর্টে ব্যস্ত ছিলাম, যার কারণে ঢাকায় কি হচ্ছে এই মুহূর্তে সেদিকে খুব বেশি নজর ছিল না। 5 জুলাই আমাকে আমার ক্যাম্পাসের ছোট ভাই নাজমুল, বর্তমানে ছাত্র অধিকার পরিষদের সভাপতি, সে একটা মেসেজ পাঠিয়ে রিকোয়েস্ট করে, ভাই আমরা ব্লকেট করব নিউ মার্কেটে, একটু আপনার সহযোগিতা চাই। আমি আসলে সেদিন আমার অন্য রিপোর্টের কাজে ব্যস্ত ছিলাম, সেভাবে কিছু করতে পারিনি, বাট অফিসের গ্রুপে জানিয়েছি। তারপর আমি আমার রিপোর্টের কাজে ঢাকার বাইরেও চলে যাই। ঢাকার বাইরে যাওয়ার আগের দিন শাহবাগে যেই ঘটনাটি ঘটে, সম্ভবত সেটি 9 বা 11 তারিখের ঘটনা, যে শাহবাগে যে ব্লকেট ভেঙে, পুলিশের ব্যারিকেড ভেঙে ছাত্ররা এগিয়ে যায়, সেই দিনটা আমি তার কিছুক্ষণ পর হচ্ছে আমার আসলে যাওয়ার কথা রাজবাড়িতে। তার আগ মুহূর্তে হঠাৎ করে অফিস অনুরোধ করে যে এখন একটু তোমাকে ওখানে যেতে হবে। তো আমি গিয়ে সেই সংবাদটি কভার করি এবং আমি নিজের চোখে দেখি যেভাবে আসলে স্রোত ছাত্র জনতা সেটি দেখতে পাই। ওই দিনে আসলে এই আন্দোলনটার প্রতি একটু মায়া তৈরি হয় প্রথম দিন আমার। তারপর আমি ঢাকার বাইরে চলে যাই, আমি কাজ করে আসি। আচ্ছা, আমরা যদি জানতে চাই যে পুরো জুলাইগুলোর মধ্যে মানে কোন দিনটি আপনার কাছে বেশি স্মরণীয় এবং কেন? আমি আসছি। আমি রাজবাড়ী থেকে আসার পরে আস্তে আস্তে এই আন্দোলনও আমরা দেখছি যে খুব জোরালো হয়ে যাচ্ছে। আপনি স্মরণীয় কথা বলেছেন, আমাদের কাছে সবচেয়ে বড় স্মরণীয় হয় হচ্ছে 9 দফার দিন, কারণ সেটি আমরা আসলে সেদিন থেকে আমি সাংবাদিক বলতে পারি না নিজেকে, আমি ওই আন্দোলনের অংশ হয়ে গিয়েছিলাম। তার আগের কথা বলি যে আমি রাজবাড়ী থেকে আসার পরে ঢাকা মেডিকেলে প্রথম যেদিন হামলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যেদিন হামলা হয়, তখন আহতরা অনেকে ঢাকা মেডিকেলে যায়। আমার সহকর্মী, আমার ড্রাইভার যিনি ছিলেন, উনিও আহত হন এই ইটের আঘাতে। আহত হওয়ার পর তাকে নিয়ে আমি ঢাকা মেডিকেলে যাই। জরুরি বিভাগে আমরা যখন চিকিৎসাধীন রয়েছে আমার সহকর্মী, আমাকে টিকিট কাটতে পাঠানো হয়, মানে এক্সরে করা লাগবে, এক্সরে টাকা দিতে পাঠানো হয় যেখানে টিকিট কাটা হয় ওই কাউন্টারে।
সেখানে যাওয়ার পর ছাত্রলীগের একটি স্রোত আসে, সবার হাতে রামদা, বিভিন্ন অস্ত্র ছিল। আমি টিকিটটা কেটে মাত্র জরুরি বিভাগে ঢুকছি, এর মধ্যে তারা ঢুকছে। আমি মানে সাংবাদিকরা সাধারণত এগুলো তো ভয় করে না, সাধারণ মানুষ যেভাবে দৌড়াদৌড়ি করছে আমি তো ওভাবে দৌড়াদৌড়ি করি নাই, আমি দাঁড়াইছিলাম। পর একটা মানুষ আমাকে হঠাৎ করে পেছন থেকে এই পাগল নাকি আপনি বলে টান দিয়ে আমাকে গ্রিলের ভিতরে ঢুকায় ফেলে। আর তখনই আমি দেখি যে আমার সামনে দিয়ে এভাবে করে একটা মানে ছুরিটা গেল, ইয়াটা রামদাটা এভাবে সবাইকে ওখানে অনেককে ওরা কোপাইছে আর কি। তো ওই তাদের অভিযোগ ছিল যে তাদের লোকজনকে চিকিৎসা না দিয়ে ইয়াদেরকে দেওয়া হচ্ছে, আন্দোলনকারীদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে অনেক ঘটনা ঘটে। এটা আমার জীবনে স্মরণীয়, কারণ হয়তো তখন আমি এই রামদার কোপে আহত হতে পারতাম। এবং সেই ভিডিও আবার আমাদের কাছে ছিল, আমরা সেই ভিডিওটি দেখিয়েছিলাম বাংলা ভিশনে সেদিনই। এটা আমার জীবনে স্মরণীয়। আর সবচেয়ে বেশি আসলে যেটা বললাম যে আন্দোলনে জড়িয়ে যাওয়া, আমি সাংবাদিক, আমরা সাংবাদিক হিসেবে অ্যাক্টিভিজম করা আমাদের করার কথা ছিল না, কিন্তু আমরা দেখছিলাম যে সেদিন থেকেই মূলত ঢাকা শহরে প্রতিদিন লাশ পড়ছে, প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে, ছাত্র জনতার লাশ, কত লাশ যে চোখের সামনে দেখেছি, সাংবাদিকতা করতে গিয়ে হিসাব দিয়ে শেষ করা যাবে না। এর মধ্যে হঠাৎ করে দেখি যে আন্দোলন স্থিমিত হয়ে যাচ্ছে। আমি সেটাই বলছি যে আবু সাইদ হত্যার পরেও 19 জুলাই যখন 3 মন্ত্রী বৈঠক করে একটা সিদ্ধান্ত হয়, তখন কিন্তু আন্দোলন একটা পর্যায়ে স্থবির হওয়ার মতো। এই যে তারপরে কিন্তু রাতেই 9 দফা ঘোষণা হয়। এই 9 দফার পেছনে বা আপনার কেমন ভূমিকা ছিল, আপনি এই নিউজটা কিভাবে কভার করেছেন বা এই তথ্যগুলো কিভাবে পেয়েছেন? তখন কিন্তু ব্ল্যাকআউট চলছিল। আমার যতদূর মনে পড়ে যে লাস্ট মোটামুটি সাংবাদিকতা করতে পেরেছি যেদিন বললাম ঢাকা মেডিকেলে হামলার দিন, মেবি এটা 16 তারিখের ঘটনা, 15 বা 16 তারিখের ঘটনা। তারপর থেকে আস্তে আস্তে আমরা কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছি। আমার বাংলা ভিশন চ্যানেলের মধ্যে একবার বন্ধ করা হয়েছে, 20 মিনিটের জন্য বন্ধ করে আবার পরে খুলে দেওয়া হয়েছে। মানে আমাদেরকে সতর্ক করা হয়েছে যে তোমরা এই তথ্য প্রকাশ করবা না, এই জাতীয়। তারপরেও আমরা বাংলা ভিশন চেষ্টা করেছে প্রতি মুহূর্তে মোটামুটি হলেও সংবাদ দেওয়ার জন্য। তো কিন্তু আমরা আগের মতো পারছিলাম না, যেহেতু অনলাইনও বন্ধ। অনলাইনে অন্তত আমরা যেটা টিভিতে চালানো যেত না, সেটা অন্তত অনলাইনে দিতে পারতাম, সেটাও বন্ধ হয়ে গেল। তখন আর মানে সাংবাদিক হিসাবে নিজেকে ট্রিট করতে মন চাচ্ছিল না, কারণ সাংবাদিক হিসেবে তো আমি আমার যেটা করার কথা ছিল, সংবাদটা তুলে ধরার কথা ছিল, সেটা তো আমি পাচ্ছি না। আমি নিয়ে আসছি কিন্তু অনিয়ার হচ্ছে না। তখন এর মধ্যে 19 তারিখ মানে যেদিন হচ্ছে যে 9 দফার ঘোষণা, 8 দফা ঘোষণা হলো। আমি আমার কলিগ সাদ্দাম নিয়াজ ভাই, আমরা সাদ্দাম ভাই নিয়াজ ভাই সহ আমরা অফিসে বসে আফসোস করছিলাম যে এতগুলো মৃত্যু কি তাহলে শেষ? এই 8 দফা তো দেখেই বোঝা যাচ্ছে এটা একটা কনভিন্স। তো আমরা হতাশ হয়ে গল্প সল্প করে সন্ধ্যাবেলা আমরা বাসায় চলে যাই। আমার বাসা অফিসের পেছনেই ছিল। বাসায় যাওয়ার কিছুক্ষণ পরেই অন্তু মুজাহিদ, আমার সাবেক কলিগ, সময় টিভিতে আমরা একসাথে কাজ করেছি, তখন সে কালবেলাতে চাকরি করে। অন্তু মুজাহিদ আমাকে কল করলেন যে শাকিল ভাই 9 দফা পেয়েছেন? তো আমি বললাম যে 9 দফা না তো 8 দফা দিল, এটা তো হতাশ করার মতো। তো সে বললো যে না 9 দফা আছে, আমার কাছে লাগবে কিনা। তো আমি বললাম হ্যাঁ দেন। তখন সে মোবাইলের এমএমএস এ, যেহেতু তখন ইন্টারনেট নেই, আমাকে ওই 9 দফা গুলো পাঠায় এবং শেষে আব্দুল কাদের লেখা ইয়াটা আসে। তো আমি সাথে সাথে আবার তাকে, যে নাম্বারটা থেকে কল আসে ওই নাম্বারটা আমার ফোনে আগে থেকেই ছিল, আমি দেখলাম। তো আমি তাকে ইয়া করি, আপনার আবার ওই নাম্বারে কল করার পরে একজন ধরার পর তাকে বলি যে আমি ভাইয়া আমি আব্দুল কাদেরের সাথে কথা বলতে চাই। কারণ এই মেসেজ তো আমার কাছে কোনো ডকুমেন্ট না, ভিডিও টেলিভিশনের সাংবাদিকের কাছে। তো বললো যে ভাই এখন তো ক্রাইসিস, এই অবস্থায় তো আব্দুল কাদেরকে শো করা যাবে না, সে রিস্কে আছে। তখন আমি তাকে বুঝায় বললাম যে ভাই এখন যদি আব্দুল কাদেরের সাথে আপনি কথা না বলেন, আমরা কথা না বলি, আপনার এই মেসেজের কোনো ভ্যালু নেই। তখন আমি তাকে পরামর্শ দিলাম যে আমি আন্দোলনের পক্ষের মানুষ, আপনি অন্তত তাকে এমন কোথাও রাখেন যেখানে রেখে মিডিয়ার সামনে অন্তত আধা ঘন্টা সে যেন ফোনে কথা বলতে পারে, এই ব্যবস্থা করেন। সে 1 ঘন্টা পরে আমাকে ফোন ব্যাক করে বলে যে নেন ইয়ার সাথে এখন এই নাম্বারে সে আছে, তার সাথে কথা বলেন। আমি তার সাথে কথা বলে ফোনে রেকর্ড করি এই 9 দফাটা। তাকে জিজ্ঞেস করি যে এটা আপনাদের এক পক্ষ তো 8 দফা দিল, আপনি আবার 9 দফা কেন আসলেন?
তখন সে বলল যে ওরা তো আসলে কাস্টডিতে আছে, ওদেরকে পুলিশ জোর করে এগুলো বলাচ্ছে। তখন আমি বললাম যে তখন আমি ওটা রেকর্ড করে আমি দৌড় দিয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসে আমার সহকর্মী, আমাদের চিফ রিপোর্টার ছিলেন তখন সুজন মাহমুদ ভাই, উনাকে এসে বললাম যে সুজন ভাই এরকম 9 দফা আছে। তো উনি বলল যে সরকারিভাবে তো ইতোমধ্যে 8 দফা এখানে ব্রিফিং করে ওরা ঘোষণা করছে। এর বিপরীতে এই মুহূর্তে কি 9 দফা চালানো যাবে? অনলাইন থাকলে তো চালাই দিতে পারতাম। যেহেতু আমি সুজন ভাই আমরা একসাথে ডিজিটালে মূলত দায়িত্ব পালন করি। হয়তো আমরা আবার ভালো কিছু রিপোর্ট পেলে সেটা টেলিভিশনে শেয়ার করি। কিন্তু এই মুহূর্তে টেলিভিশনে শেয়ার করার সাহসটুকু আমাদের হয়ে ওঠে নাই। কারণ তার একদিন আগে আমাদের টেলিভিশন বন্ধ হয়েছে। আমরা জানি যে এই অবস্থায় আসলে বাংলাদেশে এটা চালানোর ১-২ দিন আগে হয়েছে। চালানোর সাহস করবে না। তো তারপর হচ্ছে যে তারপরেও সুজন ভাই কাউকে একজনকে ফোন করলেন, আমাদের বসদের একজনকে। তখন তারাও বলল যে দেখো এটা তো আ একটু কোথা থেকে কে বলছে কোনো গ্যারান্টি নেই। এটা কিভাবে চালায়? আরেকটু ওয়েট করো। কেউ চালাচ্ছে কিনা আমরা একটু দেখি তারপর চালাও। তারপর আমি হতাশ হয়ে বাসায় ফিরে আসি। আসার পরে আমার বাসায় আমরা ৪-৫ জন সাংবাদিক একসাথে থাকতাম। আমার বাসায় ২১শে টিভির একজন রিপোর্টার ছিল, এনটিভির একজন ছিল, চ্যানেল 24 এর একজন ছিল, আম তারপরে হচ্ছে আরটিভির একজন ছিল। আমি সবাইকে রিকোয়েস্ট করলাম যে ভাই এই নিউজটা একটু চালানো দরকার। কারণ এই ৮ দফা মানে হচ্ছে যে আন্দোলন শেষ। সমঝোতা। আর ৯ দফা মানে আন্দোলন নতুন তার করে মানে জোরালো হওয়া। 9 দফা কি এই পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটা হ্যাঁ, টার্নিং পয়েন্ট হ্যাঁ, ছিল? হ্যাঁ। পুরোপুরি সেদিনই তো আসলে আন্দোলনটা আবার নতুন করে জমে উঠলো, একরকম বলা যায়। তখন মানে নতুন করে বলতে তখন স্তীমিত হতে গিয়ে আবার চালু হলো। তখন আমার মেসেজটা চ্যানেল 24 এর আরিফ ছিলেন আমার রুমমেট। তিনি আমার মেসেজটা নিলেন যে হ্যাঁ ভাই আসলে ভালো বলছেন। ভালো করেছেন, আমি দেখি। তো সে তার অফিসে কথা বলল, কথা বলে আব্দুল কাদেরের নাম্বার পাঠালো। তারাও রেকর্ড করলো কিন্তু চালাইছে কতক্ষণে এটা আমি জানি না। আমি মাহমুদ রাকিব ভাইকে ফোন করলাম, এখন টিভির চিফ রিপোর্টার। ভাবলাম আমরা তো একটু এখনো জুনিয়র লেভেলের রিপোর্টার, তো আমাদের মেসেজ হয়তো নিবেও না। কিন্তু ইয়ারটা ঠিকই আমরা পারবো না, কিন্তু মাহমুদ রাকিব ভাই যেহেতু একটা চ্যানেলের চিফ রিপোর্টার, নিশ্চয়ই উনি হয়তো পারবে। রাকিব ভাইকে ফোন করলাম, ভাই এরকম 9 দফা আছে। রাকিব ভাই বললেন যে আমি অলরেডি পাইছি, চেষ্টা করছি এটা চালানোর জন্য। তো এভাবে আমার পরিচিত এনটিভিতে ছিল তখন মধু, আমার সহকর্মী। আমরা রাকিব ভাই যেমন আমার সহকর্মী ছিল সময় টিভিতে। আমাদের যেহেতু সময় টিভি থেকে বিভিন্ন জায়গায় যারা গেছে তাদের সবাইকে আমি ফোন করলাম যে এটা চালানো যায় কিনা। এর মধ্যে আ যমুনা টিভি তো এমনিতেই একটু ছিল। আ ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিল। যার কারণে আমি মধুকে জানালাম। এভাবে আ আরো কয়েকজনকে জানানোর পরে কেউই আসলে চালানোর সাহস করল না তখন। তখন আমি আ আবার অন্তুকে ফোন করলাম। "অন্তু আপনার সাথে আমার একটু কথা আছে জরুরি। কোথায় দেখা করা যায়?" তো অন্তু বলল যে, "আচ্ছা আমি আর ইসরাফিল ভাই আসতেছি।" তারা ২ জন আসলো আমি সহ রাস্তায়। তখন তো ধরেন একদম নিরিবিলি রাস্তা। দেখা হলো আমরা আমার বাসার সামনের গলিতে দাঁড়িয়ে আমি, আরিফ, অন্তু, তারপরে ইসরাফিল ভাই আমরা কথা বললাম যে কিভাবে হচ্ছে যে এটাকে ছড়ানো যায়। তখন ইসরায়েলরা বলল যে আমি পরামর্শ দিলাম বিভিন্ন যে অন্তত প্রিন্ট করে প্রত্যেকটা হাউসে পৌঁছে দেওয়া হোক। ধরাক না ধরাক এটা একটা ডকুমেন্ট হিসেবে থাকুক। আর আমরা একটু চেষ্টা করতে পারি যে ইন্টারন্যাশনাল মিডিয়া ২-১ টা কোথাও যদি ধরে ফেলে তাহলেই যথেষ্ট। তো আর বাংলাদেশীয় যদি কেউ ২-১ টা পত্রিকায় আসে তাহলেই যথেষ্ট। আন্দোলন তো আসলে ছাত্ররা মিডিয়াকে বিশ্বাস করছিল না, বাংলাদেশী মিডিয়াকে। আমরা নিজেরাও মিডিয়ার প্রতি তখন ক্ষুব্ধ ছিল। আমরা নিজেরাই বিশ্বাস করছিলাম না। আমি নিউজ রুমে বসে আমরা দেখতাম বিবিসি, আমরা আল জাজিরা দেখতাম। বাংলাদেশী কোনো মিডিয়া দেখতাম না। কারণ আমি জানি যে কি দিচ্ছি আমরা সেটা আমরাই জানি। প্রকাশ হচ্ছে। তো অতএব তখন এটা বলার পরে উনারা বলল যে আমরা অলরেডি এই উদ্যোগ নিয়েছি। সব পুরো প্রিন্ট করা অনেকগুলো নিয়ে আসছে। কারওয়ান বাজার হয়ে তারা দিয়ে একদম এখন টিভি পুরোটুকু দিয়ে আসছে। এই অন্তু এবং ইসরাফিল ভাই মিলে। আর আম ইয়াকেও আব্দুল কাদেরও আরকি সেখানে আমাদের সাথে ফোনে ০.৫ ঘন্টার বেশি সময় ধরে সময় দিল। তখন আমাকে ইসরাফিল ভাই জানাইছিল। আমি বললাম যে, "আব্দুল কাদেরের নিরাপত্তার কি খবর?" বলল যে, "তাকে এমন সিস্টেমে রাখা হয়েছে, সমস্যা নাই। তার মানে নিরাপত্তা নিয়ে সমস্যা হবে না। সে কথা বলে আবার সেফ জায়গায় চলে যাবে।" তো তখন আমি বুঝতে পারলাম যে ইসরাফিল ভাই আসলে এখানে মেকানিজম এর সাথে কোনোভাবে যুক্ত। কিন্তু ওই সময়টা এমন সময় আসলে তাকে জিজ্ঞেস করার সুযোগ নেই।
এরপর থেকে মানে সেদিন থেকে এভাবে জড়িয়ে যাওয়া এবং উনাকে ইসরাফিল ভাইকে ইসরাফিল ভাই আমাদেরকে নিয়মিত ডাকতেন, 2-1 দিন পর পর ডাকতেন। এই শাহবাগে আমাদের একটা প্লেস ছিল, যখনই বলতো যে আসেন, আমরা বুঝতাম যে ওখানে আসতে বলছে। আমি শুধু না, এরকম আমাদের তরুণ সাংবাদিক, বিশেষ করে এরা বাছাই করেছিলই যে তরুণ যারা আছে সাংবাদিক, বিভিন্ন ক্যাম্পাস থেকে সদ্য উঠেছে, কারণ আন্দোলনটা যেহেতু ছাত্রদের, এদের মধ্যে একটা মায়া থাকবে ছাত্রদের প্রতি, এটা তারা ফিল করেছিল। এবং আমরা যেহেতু এর আগে কয়েকটা আন্দোলন হয়েছে বাংলাদেশে, নিরাপদ সড়ক আন্দোলনে আমি একদম সরাসরি আন্দোলনকারী ছিলাম, এরকম কিছু বিগত ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত যারা ছিল তাদেরকে ধরে 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 আলাদা করে করে বাছাই করেছে। বিশেষ করে মাল্টিমিডিয়া টিমটা বড় ভূমিকা ছিল। আমরা বসতাম, বসে প্রতিদিন নীতি নির্ধারণ নিয়ে আলোচনা হতো, আমরা কিছু মাঠের অবস্থা জানাতাম। সেখানে আমরা তখন সিবগাতুল্লাহ, সাদিক কায়েম, এদেরকে আমরা চিনতাম না, মানে এদের রাজনৈতিক পরিচয় জানতাম না। ফরহাদ, এরা আমাদের সাথে আসতো, ওই মিটিং এ আসতো। আসার পরে তারা বিভিন্ন কথাবার্তা বলতো, এটা আমরা এইভাবে করতে চাই, আপনাদের সহযোগিতা চাই। তারা পরিচয় দিত, তারা সমন্বয়ক, আমরাও তাদের সাথে ওভাবে সমন্বয় করতাম এবং আমরা মাঠের অবস্থা জানাতাম। এবং তারা এমন হতো যে আমাদের এই যে 30 জনের বা 30 জন বা তার চেয়ে একটু মানে কম বেশি হবে এই সংখ্যার এই সদস্যরা, আমরা সাংবাদিকরা তাদের সাথে এমন ভাবে জড়ায় গেলাম যে তারা কোন মোড়ের কখন কি অবস্থা আমরা তাদেরকে জানাইতাম, তারা আমাদেরকে জানতে চাইতো, আমরা বলতাম। এবং তারা ওই রাস্তায় মানে নামা, বিশেষ করে সকালবেলার পরিস্থিতিটা লাগে তাদের, যে সকালবেলা প্রথম জোয়ারটা শুরু করার জন্য প্রতিদিনই এভাবে তারা আমাদের সাথে যোগাযোগ করা শুরু করলো, আমরা তাদেরকে ইনফরমেশন দেওয়া শুরু করলাম। তো 1 তারিখ সম্ভবত, 1 বা 2 তারিখ জুলাইয়ের, অগাস্টে, সেদিন হচ্ছে আমাদের সাথে, এর আগেও নানান ভাবে কথা হয়েছে যে এটা সরকার পতন আন্দোলনের দিকে যাচ্ছে, এরকম ইঙ্গিত পাচ্ছিলাম তাদের বক্তব্যে। কিন্তু 1 বা 2 জুলাই 2 অগাস্ট এসে আমাদের সাথে মিটিং হলো, সেখানে এই যে আসলো, সিবগাতুল্লাহ আসলো। তো কথা হলো, তখন আমরা বললাম যে আমরা জিজ্ঞেস করলাম কোন দিকে যাচ্ছে, সে আমাদেরকে খুব জোরালো কণ্ঠে বলল যে এই সপ্তাহের মধ্যে সরকার পতন হচ্ছে ইনশাল্লাহ। তো আমরা একটু অবাক হচ্ছিলাম, আবার সাংবাদিক হিসেবে পরিস্থিতিও অবজার্ভ করছিলাম, কিছুটা মনে হচ্ছিল এটা খুবই না। তো আমি বললাম যে আচ্ছা, আপনারা কিভাবে এটা তো সরকার পতনটা তো আবার একটু পলিটিক্যাল ইস্যু, এটা তো ছাত্র। তখন বললাম, তো তাকে জিজ্ঞেস করলাম যে পলিটিক্যাল অর্গানাইজেশন গুলোর সাথে আপনাদের সম্পর্ক আছে কিনা। সে বলল, দেখেন আমাদের সাথে শিবির, ছাত্রদল উভয় যোগাযোগ হচ্ছে। ছাত্রদল, একটু আগেই আমরা ছাত্রদলের সাথে মিটিং করে আসলাম। সে নিজের পরিচয়টা কিন্তু তখনও দেয় নাই। হ্যাঁ, বলছে যে ছাত্র দলের সাথে মিটিং করে আসলাম আমরা, ছাত্র দলও এখন মাঠে ফুল প্লেজে কাজ করছে, আমরাও করছি। 2-1টা জায়গায় আমাদের মধ্যে মতবিরোধ আছে, তবে আমরা এখানে এই জায়গায় একমত আছি। তারপর তো দেখলাম আমরা আন্দোলন। এবং 4 তারিখ খুব বৃষ্টি, 4 তারিখ রাত 12টার দিকে তাদের সাথে আমরা একটা মিটিং হয়, লাস্ট 4 অগাস্ট। সেই মিটিং এ তারা আমাদেরকে বলেন যে আপনাদের কালকে আমরা যেভাবেই হোক গণভবনে ঢুকবো, যত প্রাণ যায় আমাদের যাবে, সমস্যা নেই, আমরা প্রাণ দিতে প্রস্তুত আছি। আমাদের প্রচুর পরিমাণ লোকবল সেই গণভবনের আশপাশে আমরা এনে জড়ো করেছি, বিভিন্ন বাসা বাড়ি বিভিন্ন জায়গায় আছে। এখন শুধু সময় হচ্ছে মানে কেউ নামার, কেউ একজন নামলেই আন্দোলনটা। আচ্ছা, আপনি কথায় আমরা যেটা বুঝতে পারলাম যে এই আন্দোলন সাধারণ ছাত্রদের হলেও এই মেকানিজম করেছে রাজনৈতিক দলগুলো, নাকি? হ্যাঁ, এটা আমরা পরবর্তীতে বুঝতে পারলাম। যখন আপনারা কখন বুঝলেন যে এই মেকানিজম গুলো রাজনৈতিক দলগুলো করছে? ওই যে 4 তারিখ যখন, দুঃখিত, 2 তারিখ যখন আমি সিবগাতুল্লাহকে জিজ্ঞেস করি, যখন ওই যে 9 দফা প্রকাশ হলো, তখন কি আপনারা বুঝেন নাই 9 দফা কারা লিখছে, কে কোথায় দিচ্ছে? না, এটা তখনও আমরা যে পলিটিক্যাল এঙ্গেজমেন্ট ছিল, এটা আমরা সেভাবে বুঝতে পারছিলাম না। তবে সব পলিটিক্যাল পার্টি যারা মাঠে নামছে এটা তো বোঝাই যাচ্ছে স্পষ্ট। কিন্তু আন্দোলনের এই যে যারা নীতি নির্ধারক, এরাও যে পলিটিক্যাল পার্সন, এটা আমরা তখনও বুঝতে পারিনি, বা এদের সাথে ওই কানেকশনটা আমরা বুঝতে পারিনি। কিন্তু 2 তারিখ, দুঃখিত, 4 তারিখ
4 তারিখ রাতে যখন কথা হয় তখন আমরা স্পষ্ট হলাম যে এরা টোটালি পলিটিক্যালি এটা করা হচ্ছে। 4 তারিখ ওরা বললো আমাদের লোকজন বিভিন্ন ধানমন্ডির আশপাশে বিভিন্ন বিল্ডিং এ আমাদের লোকজন 9 দফা থেকে যখন এক দফায় চলে গেল সরকার পতন, হ্যাঁ, তখন বোঝা গেল যে তখন আসলে বোঝা তারা গেল যে সরকার এটা পতন চায়। হ্যাঁ, না সেটা তো ঠিক আছে, এবং কারা নেতৃত্ব দিচ্ছে এটাও আমরা আস্তে আস্তে বুঝতে শুরু করলাম যে হ্যাঁ এখানে তার মানে শিবির ছাত্র দল এরাই আসলে লিড দিচ্ছে, এটা বোঝা যাচ্ছে। এবং আচ্ছা, যেহেতু আপনি এটা বলছেন, আপনার কাছে একটু জানতে চাই যে যেহেতু আপনি এগুলো মাঠ পর্যায়ে দেখেছেন যে কারা এগুলো মেকানিজম করছে, এই মেকানিজমের পেছনে সবচেয়ে কাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল, কোন রাজনৈতিক দলের? বা আমাদের সাথে যারা যোগাযোগ করেছে সেই হিসাবে বলতে পারি যে ছাত্র শিবিরের, কারণ তখন আমরা বুঝতে পারিনি যে ছাত্র শিবির এরা যে ছাত্র শিবির তারা কেউ কখনো প্রকাশ করতো না। যেমন আমরা আগে কখনো এভাবে ফরহাদকে দেখি নাই, আমরা তখন সাদিক ক্যামকে আমরা চিনতাম না, সিবগাতুল্লাহকে চিনতাম না, আমরা শুধু ইসরাফিলকে চিনতাম। ইসরাফিল আমাদের তো সাংবাদিক। হ্যাঁ সাংবাদিক। ইসরাফিল আমাদেরকে সেখানে নিয়ে আসছে, তারপরে এরা আসছে। আবার দু একজন শিবিরের বাইরেও যেমন ইয়ারা ছিল, মোসাদ্দেক আসতো, আরো দু একজন ছিল, সবার নামও আমি জানি না। মাঝে মাঝে এক একদিন এক একজন আসতো আমাদের এখানে, আমাদের সাথে মিটিংটা করতো। তো এই সেখানে হচ্ছে মানে যারা নাম পরে প্রকাশ হয়েছে তাদেরটা জানি, যাদের প্রকাশ হয় না এখনো তাদেরকে আমরা চেহারাগুলো চিনি কিন্তু নাম জানি না এখন। তো এখানে মনে হয়েছে যে তারাই, আপনি যেটা বলতে চাচ্ছেন যে কোন দল ইয়ে করেছে, আমরা বারবারই মিটিং এ জিজ্ঞেস করতাম, তো তারা বলতো যে আমাদের সাথে শিবির এবং ছাত্র দলের নিয়মিত ইয়া হচ্ছে, যোগাযোগ হচ্ছে। আর হচ্ছে আমি আপনাকে শুরুতেই বলেছি যে আমার ছোট ভাই নাজমুল হচ্ছে আমাকে প্রথমে আন্দোলনের এঙ্গেজ করে, তো তারা যে যুক্ত ছিল এটা আমরা আগে থেকে জানতাম, বা নূরকে অ্যারেস্ট করা যায় এসব ঘটনাকে ঘিরে আমি নূরের বাসায়ও গিয়েছি, সেই হিসেবে জানতাম যে তাদেরও এঙ্গেজমেন্ট আছে। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল, এরপরে হচ্ছে পুলিশ যে কোনো মুহূর্তে আন্দোলন দেখলে গুলি করতো, এই মুহূর্তে এই পরিস্থিতির মধ্যে আপনারা কিভাবে নিউজ সংগ্রহ করতেন এবং আপনারা কিভাবে অফিসে দিতেন যে এতজন মারা গেছে, আমরা প্রতিদিন জানতে পারতাম যে এতজন, আর এটা কি সঠিক তথ্য পেয়েছেন? এটা আমার কাছে খুবই মানে স্মৃতির একটা ঘটনা বলতে হবে। জুলাই আন্দোলন যখন চলে আমার স্ত্রী তখন 8 মাসের প্রেগনেন্ট, তো সে আমাকে প্রতিদিনই ফোন করতো, প্রতিদিনই আবেগঘন বক্তব্য, কান্নাকাটি, যে সে জানে আমি আন্দোলনে শরীক হচ্ছি। সাংবাদিক হিসেবে তো এমনিতেই ছিলাম, এখন আরো এঙ্গেজ, সে বুঝে গেছে, তখন থেকে সে প্রতিদিনই ইয়ে করতো। তা আমি একটা পর্যায়ে এসে যখন বেশি এঙ্গেজ হয়ে গেলাম, যেটা বললাম যে লাস্টের দিকে একদম পুরো আন্দোলনকারী হয়ে গেলাম, তখন আসলে আমি তাকে বলতাম যে আমার সন্তানের জন্য, সুন্দর বাংলাদেশের জন্য আমি এটা আন্দোলনে নেমেছি, এটা করছি। আমার মত প্রকাশের স্বাধীনতা নাই, আমার সন্তানের যেন অন্তত থাকে, বা এখানে আমার সন্তান যেন গুম না হয়ে যায়, এভাবে যেন আজকে এভাবে খুন হচ্ছে পাখির মতো, সেটা তো আমার সন্তান পরেও হতে পারে, তাকে এটা বোঝাতাম। বুঝিয়ে আমি আন্দোলনে প্রতিদিন মিডিয়া কাভারেজের জন্য হোক আর এর জন্য হোক আমরা নিয়মিত যেতে থাকি। তো আপনি যেটা কিভাবে সংগ্রহ করেছি তথ্যগুলো অফিসে কিভাবে দিতেন? আসলে যা আমরা দেখতাম শুধু সেটাও যদি প্রকাশ করা হইতো তাহলেও আপনার কথা ছিল, যাচাই বাছাইয়ের আর প্রয়োজনই হতো না। আমরা নিজের চোখে দেখতাম যে লাশ পড়ে আছে এখানে 5টা 10টা, আমি দেখছি 10টা, যদি অফিসকে জানাই যে আমি এখানে 10টা দেখছি, অফিস চালায় 2টা বা 3টা, সাহস করছিল না, কেউ সাহস করছিল না তখন। তো তখন আর এই জন্য যাচাই বাছাই, ধরেন আমরা একটা রিপোর্ট যখন অথেন্টিক ওয়েতে আমরা প্রকাশ করবে, তখন আমি ওইটার অথেন্টিসিটি যাচাইয়ের জন্য আমিও খাটতাম বেশি। আগে আমরা যেরকম মেডিকেলে কয়টা আসছে লাশ তালিকা করতাম, সেটাও আর করার প্রয়োজন শেষের দিকে মনে করি নাই, কারণ লাভ কি, আমি তো যাচাই করলেও সেটা তো আর এভাবে প্রকাশ হচ্ছে না। তবে আমরা মানে আমাদের মধ্যে দু একজন সহকর্মী এটা করেছিলাম যে, বা ভাগ করে নিয়েছিলাম, সারাদিন তুমি ঢাকা মেডিকেল কলেজে থাকবা, ঢাকা মেডিকেল কলেজে কয়টা লাশ আসে এটা শুধু তালিকাভুক্ত করলাম। আপনারা যে সঠিক তথ্য জানতেন সেটা কি সরাসরি প্রকাশ করতে পারতেন? কোনো তথ্যই সঠিক আচ্ছা, এই রাষ্ট্রপক্ষ থেকে একটা চাপ ছিল, সাধারণ ছাত্রদের মধ্যে থেকে একটা চাপ ছিল, কারণ সাধারণ ছাত্ররা জানতেছে যে আমরা এত বড় আন্দোলন করতেছি কিন্তু প্রকাশ করতেছে ছোট করে।
রাষ্ট্রপক্ষ থেকে চাপ এবং সাধারণ ছাত্রদের মধ্য থেকে চাপ, এই দুইয়ের চাপের মধ্যে আপনারা কিভাবে এটাকে পেশাদারিত্ব বজায় রেখেছিলেন? ওই সময় জুলাই আগস্টে বাংলাদেশে কোনো পেশাদার সাংবাদিকতা হয়নি। অনেকে আমাকে বলে, এখনো বলে যে তুমি সাংবাদিক হিসেবে তুমি কিভাবে জুলাই আন্দোলন কর্মী হয়েছো? আমি বলছি, আমি তখন তাকে জবাব বলি যে জুলাইয়ে আপনি বলেন যে আপনি সাংবাদিক ছিলেন কিনা। সাংবাদিক হইলে আপনি যে কয়টা লাশ প্রতিদিন পড়ছে, যতজন মানুষ মারা গেছে, আপনি লিখতে পারছিলেন? যেভাবে ছাত্র জনতার উপরে গুলি চালানো হয়েছে, আপনি কিভাবে লিখতে পেরেছেন, লিখেছেন? কোন পত্রিকা বলতে পারবে বাংলাদেশে? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি লিখতে পারছি। তাহলে আপনি তো সাংবাদিক ছিলেন না। আপনি সাংবাদিক হলে তো আপনার নির্মোহভাবে সত্যটা বলার কথা। এজন্য সাংবাদিকতা যখন আমি করতে পারছি না, আমি এদেশের একজন নাগরিক হিসাবে আমি তখন আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নিয়েছি। নাহলে আমি ঠিকই শুধু নির্মোহ সাংবাদিকতাটা করে যেতাম। তো আমরা তখন আসলে নির্মোহ সাংবাদিকতাটা করতে পারিনি। এটা হলো মানে একদম বাস্তবতা। এটা যে কেউ স্বীকার করবে। আমাদের সবগুলো গণমাধ্যমের এডিটররাই স্বীকার করে নিয়েছেন যে তারা পারেন নাই। এই পুরো আন্দোলনে প্রায় আপনাদের বেশ কিছু সাংবাদিক, যেমন ৬ জন সাংবাদিক নিহত হয়েছেন, এর মধ্যে অনেক অনেক সাংবাদিক আহত হয়েছেন। তো এই তাদের নিহত হওয়ার পেছনে বা আহত হওয়ার পেছনে এটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? যে পেশাদারিত্বের কারণে নাকি তারা আন্দোলন করতে গিয়ে মারা গেছে? আমাদের যে কয়জন সাংবাদিক মারা গেছেন তারা আমার মতো অ্যাক্টিভিস্ট ছিল না। তারা প্রত্যেকেই পেশাগত দায়িত্ব পালন দায়িত্ব করতে ছিল। গিয়ে আমরা যতটুকু ইতিহাস জেনেছি, দেখেছি, এরা প্রত্যেকেই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই মারা গেছেন। যেমন আমাদের সিলেটের যেই ঢাকাতে আমরা দেখেছি যে প্রথম তো ঢাকাতে হাসান মেহেদী ভাইয়ের জীবন হয়। তাহের যেমন প্রিয় ভাই, তারপরে হচ্ছে যে সিলেটের আমাদের ওকে, সমস্যা নাই। আমাদের এই সাংবাদিকরা প্রত্যেকেই আসলে করতে গিয়েই পেশাদারিত্ব পালন করতে গিয়েই দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছে। এবং আমি নিজে হামলা শিকার হয়েছি। সরি, আমার সহকর্মীরা হামলা শিকার হয়েছে। আমি নিজে ছাত্রদের তোপের মুখে পড়েছি। হ্যাঁ, আমারও প্রশ্ন একটাই ছিল যে আপনারা সঠিক তথ্যগুলো প্রকাশ করতে পারছিলেন না। তখন সাধারণ ছাত্রদের তোপের মুখে পড়েছেন কিনা, বা ছাত্ররা আপনাদের কাছে কি জিজ্ঞেস করতো বা তাদের কি চাওয়া ছিল? এক দফার ঘোষণার দিন আমি ইয়াতে যাই, শহীদ মিনারের দিকে যাচ্ছি। আমাদের তখন ওখানে যাওয়ার পথে একটা গাড়ি, বাংলা ভিশনের একটা গাড়ি, বাংলা ভিশন কিন্তু তখন কয়েকটা চ্যানেল মোটামুটি ছাত্র আন্দোলনের পক্ষে লিখতো, কিন্তু বাংলা ভিশন যেহেতু এর মধ্যে 2 বার বন্ধ হয়ে গেছে, এই জন্য বাংলা ভিশন একটু তখন ভয় ছিল। তারপরেও আমরা যতটুকু পেরেছি বিপক্ষে কোনো কিছু লিখিনি, পক্ষে হয়তো লিখতে পারিনি পুরোপুরি। তখন আমাদের গাড়িতে তারা ভুয়া টুয়া এরকম ছাত্ররা অনেক কিছু লিখেছে, ক্ষোভ প্রকাশ করেছে। আমি শহীদ মিনারে ঢুকতে যাই, তখন আমাকে কয়েকজন ছাত্র, লাগবে না আপনারা চলে যান, ধাক্কা দিতে থাকে। তো যেহেতু এর মধ্যে ধরেন পুরো আন্দোলনে জড়িয়ে যাওয়ার কারণে সমন্বয়কদের একটা বড় অংশ আমাকে চিনে গেছে, চিনছে। তখন ওই দৌড় দিয়ে একজন সমন্বয়ক আসলেন, এসে বললেন যে এই কি করতেছেন আপনারা, আমাদের পক্ষের লোক উনি। কিন্তু তারা তাও শুনছে না কোনোভাবে। উনি আমাকে জড়ায় ধরলেন, জড়ায় ধরে আস্তে আস্তে করতে করতে আমাকে বাইরে নিয়ে আসলেন, মানে ওই মবের বাইরে নিয়ে আসলেন। আনার পরে বাইরে এসে আমি যেটা আসলে আস্তে আস্তে আমাকে আবার বললেন যে ভাই আসলে বুঝতে তো পারছেন যে আপনাদের মিডিয়া সত্যটা প্রকাশ করছে না, এই কারণে একটু মিডিয়ার প্রতি সবার মনে কষ্ট। জি, আমরা যেটা বলছিলাম যে এই যে আপনি বলছিলেন যে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য, আপনার পরিবারের সুরক্ষার জন্য, নতুন একটা বাংলাদেশের জন্য আপনি একজন সাংবাদিকতার পেশা থেকেও আপনি আন্দোলনে জড়িয়ে গেলেন। এই যে ২৪-এর পর, ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার হলো বর্তমান বিএনপি সরকার, নির্বাচিত সরকার। আপনি কার কাছে কতটুকু জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন পেয়েছেন? এটা আমরা যারা জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম প্রত্যেকের কাছে হতাশার। আপনি যাকে জিজ্ঞেস করবেন প্রত্যেকে বলবে হতাশ। জুলাই যে কারণে হয়েছে, নিঃসন্দেহে জুলাই শুধু একটা ভোটের জন্য হয়নি। এখানে একটা রাষ্ট্রের আমূল সংস্কারের আশায় হয়েছিল, সেই জায়গাটা আমরা আসলে পাইনি। তো এখানে
বিএনপি সরকার তো মাত্র আজকে 4 মাস। বিএনপি সরকারকে দায়ী করার খুব মানে বেশি সুযোগ নেই। তার আগে আসলে মানে ইয়ে করতে হবে, ধরতে হবে অন্তর্বর্তী সরকারকে। কারণ অন্তর্বর্তী সরকার জুলাইয়ের মাধ্যমে আসা, তাদেরকে আমরাই বসাইছি। কিন্তু তারাই সবচেয়ে বেশি জুলাইয়ের ঐক্য বলি, জুলাইয়ের চেতনা বলি পুরোটুকু ধ্বংস করেছে। বিশেষ করে আরো বলতে হয় যে যারা ছাত্র প্রতিনিধি বসেছিলেন তারাই সবচেয়ে বেশি জুলাইকে মানে সবচেয়ে বেশি অবজ্ঞা করেছেন। উদাহরণ বলি আমি একজন সাংবাদিক হিসেবে, জুলাইয়ে আমরা সাংবাদিক হিসেবে কারা ভূমিকা রেখেছি, কারা বিপক্ষে ভূমিকা রেখেছে, নিঃসন্দেহে এটি বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি বড় কারণ, মানে এটি চিহ্নিত করা বড় প্রয়োজন ছিল। কারণ একটা গণমাধ্যম, পুরো বাংলাদেশের গণমাধ্যম কিভাবে ছাত্র জনতা সারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেটি বিপক্ষটা না হয় বুঝলাম যে তার সক্ষমতার ঘাটতি ছিল, সেজন্য করে নাই। প্রথম আমাদের তথ্যমন্ত্রী ছিলেন নাহিদ ইসলাম, যিনি এখন এনসিপির প্রধান। তিনি বিপক্ষটা আমি মনে করলাম যে কারা কারা বিপক্ষে ভূমিকা রেখেছে সেটা হয়তো একটু কঠিন। কারা আপনার পক্ষে ভূমিকা রেখেছে এটা হচ্ছে তার পুরো মন্ত্রিত্বকালীন সময়ে কখনো উপদেষ্টাকালীন মূল্যায়ন বাদ দেন, কখনো জানার চেষ্টা করেছে কিনা যে আমার আচ্ছা আমি যে মাইক ধরছি, আমি একটা মাইক ধরে দাঁড়ায় গেছি আর সামনে এতগুলো টিভি ক্যামেরা চলে আসছে, এতগুলো সাংবাদিক চলে আসছে, কিভাবে আসলো? এটাকে হাওয়ায় আসছে, এটার পিছনে একটা মেকানিজম ছিল না? কেউ যোগাযোগ করে না, এমনি শুধু তার সে যেখানে দাঁড়াবে এটাও সবাই জেনে গেছে? এগুলোর পিছনে কিন্তু একটা মেকানিজম ছিল। যে কারা আসছে, কারা এই ভূমিকাগুলো রাখছে, তাদেরকে চিনতে তার খুব বেশি কষ্ট হওয়ার কথা ছিল না, যেহেতু এটা একটা তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের লোকজনই আমাদের সাথে পুরোটুকু কমিউনিকেট করছে। কিন্তু তারা কখনো পুরো তার মন্ত্রিত্বকালীন সময়, তার যে উপদেষ্টাকালীন সময়, কখনো এটা খোঁজার চেষ্টা করেনি। তারপরে আসলো কে? মাহফুজ আলম। তিনি তো মানে নিজে মাস্টার মাইন্ড, যার কারণে তিনি একাই এই জুলাই যুদ্ধ করেছেন, এজন্য অন্য কাউকে ডাকার বা অন্য কাউকে নিয়ে বসার প্রয়োজন হয় না। শেষে মানে নির্বাচনের 1 মাস আগে নাহিদও আমাদেরকে স্মরণ করেছেন, মাহফুজও স্মরণ করেছেন, আমাকেও ডাকছেন। দুজনের কাছে গিয়েই আমি এইটা বলে আসছি যে আজকে কেন মনে পড়লো আমাদেরকে। আপনার তো মনে পড়ার কথা ছিল সেই মানে 5 আগস্ট 6 আগস্টই আপনার দরকার ছিল আগে বাছাই করা আমার কারা, এটা বাছাই করে এবার আপনি তাদেরকে নিয়ে আপনি করেন যে কিভাবে মিডিয়াটাকে সংস্কার করা যায়। প্রথমত মিডিয়া সংস্কারটা হয় নাই এভাবে, এসব কারণে হয়নি। কে তার বন্ধু, কে তার শত্রু, সেটাই চিহ্নিত করতে পারে নাই, এবং এটার ফল এখনো তারা পাচ্ছে। এই যে হাসান আব্দুল্লাহর কথা আপনি বলছেন যে হাসান আব্দুল্লাহ মিডিয়া ব্যাশিং এর শিকার প্রতিনিয়ত হচ্ছে, কেন হচ্ছে? তুমি যদি আগেই তোমার বন্ধু কারা মিডিয়াতে সেটা বাছাই করতে পারতা, তাহলে তোমার একটা সেফ সাইড তৈরি হতো। এখন তার কোনো সেফ সাইড নেই, সব হচ্ছে তার শত্রু, এরকম একটা অবস্থা। এবং সেও অনেকটা নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছে সব মিডিয়া তার শত্রু, এটাও আবার ভুল। তার কিছু মানে কেউ তো তার পক্ষে ছিল, না থাকলে তো সেই অভ্যুত্থানে সফল হওয়ার কথা না। একইভাবে মিডিয়ার কথা বলছি, আরো কত জায়গায় যত বিভক্তি হয়েছে, সব বিভক্তি এই আমাদের আন্দোলনকারী মানে আমাদের প্রতিনিধি যারা ইয়াতে গিয়েছেন, সরকারে গিয়েছেন, তারাই করেছেন। এরপরে এখন বিএনপির সবচেয়ে বড় হচ্ছে যে জুলাই সনদটা বাস্তবায়ন না করার ব্যাপারে হয়তো আমরা বিএনপিকে দোষারোপ করতে পারি, বিএনপি জুলাই সনদটা বাস্তবায়ন করছে না। তবে এটা বলতেও আবার আমাকে পিছনে যাইতে হয় যে এই অন্তর্বর্তী সরকার যদি এই জায়গাটাতে বিএনপিকে ঐক্যমতে এনে সেই সিচুয়েশন ক্রিয়েট করে দেন নির্বাচনটা আয়োজন করতো, তাহলে হয়তো আজকে জুলাই সনদটা নিয়েও এই ধরনের হতাশায় থাকা। আচ্ছা, আমরা এই টকশো পরিচালনা করার ক্ষেত্রে আমরা অনেক জুলাই শহীদ পরিবার এবং যারা আহত নিহত হয়েছেন তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, এবং সবার কাছে একটা খুব আমরা খেয়াল করেছি যে তারা বলছে যে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করেছি সেটার বিন্দু পরিমাণও পূরণ হয়নি। তো এই পূরণটা করবে কে? মানে কার প্রতি এই ক্ষোভটা কিন্তু ছাত্রদের প্রতি বেশি, যে আমরা যাদের জন্য এত কিছু করলাম তারা ক্ষমতায় এসে কোনো কিছুই করতে পারেননি। এটা করবে কে? বাস্তবায়ন করবে কে? বাস্তবায়ন করার যাদের সুযোগ ছিল তারা তা করে নাই। মানে এখন আসলে এটা আমাদের কাছে ধোঁয়াশা, কি করবে।
করার জন্যই আমরা ডক্টর ইউনূসকে বিদেশ থেকে ডেকে এনে বসিয়েছি। করার জন্যই আমরা ভেবেছি যে আসিফ নজরুল স্যার আমরা দেখেছি তারা আন্দোলনের সময় পক্ষে ভূমিকা রেখেছেন, তাদেরকে আমরা বসিয়েছি। রেজওয়ান হাসানদেরকে আমরা ডেকে এনে বসিয়েছি। আসিফ নাহিদ এদেরকে নিয়ে আমরা ঠেলে দিয়ে দিছি। অনেকে সমালোচনা করেছে, আমরা বলছি না তাদেরই থাকা উচিত, কিন্তু তারা সেটা করতে পারে নাই। এখন আমরা এখনকার যারা সরকার তাদের কাছে আমরা আশা করতে পারি, প্রত্যাশা করতে পারি, কিন্তু ওই অধিকারটা আমাদের নাই এখন যে তাদেরকে বলবো যে এটা করতেই হবে। তারা আমাদের ফুল জুলাইয়ের ম্যান্ডেটে আসে নাই, তৎকালীন সরকারটা ছিল জুলাইয়ের ম্যান্ডেটে। তবে এটা বলতে পারি এই সরকারও মানে বর্তমান সরকার বিএনপি সরকার যদি জুলাই না হতো, বিএনপি সরকার আজকে বিএনপি সরকার হইতো না। তারেক রহমান আজকে দেশে আসতে পারতেন না, ওনাকে এখনো লন্ডন থাকতে হইতো। আমরা আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়েছি। যদি জুলাই না হতো, তারেক রহমান তার মায়ের সেই জানাজায় অংশ নিতে পারতেন না, মায়ের শেষ দেখাটাও মায়ের সাথে হতো। আবার প্রধানমন্ত্রীর আসনে বসা তো পরের কথা। অতএব এটা অন্তত আমি প্রত্যাশা করি এখনো যে সরকার তারেক রহমান অন্তত নিজে এটা ফিল করবেন যে হ্যাঁ এই জুলাই তো আমাকে এই সুযোগগুলো দিয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি যে জুলাই প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, জুলাই নিয়ে আওয়ামী লীগের মানে চুলকানি কিন্তু এখনো আছে। তো তারা এখন ব্যঙ্গাত্মক ভাবে এটা উপস্থাপন করছে, এটা করছে। তা আপনি একটা স্ট্যাটাস দেখেছি আপনার, মেহের আফরোজ শাওন সর্বশেষ এটা নিয়ে একটা ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন, এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। তো আওয়ামী লীগের নিয়ে আপনার বক্তব্য কি জুলাই এবং আওয়ামী লীগের নিয়ে? দেখেন, জামাত ইসলামী 1971-এর ভূমিকা নিয়ে অনেক কথা আছে। মানে জামাত ইসলামীকে ক্ষমা চাইতে হবে এই আলোচনা অনেক দিন ধরে চলে আসছে, এবং জামাত ইসলামী এবার যখন মোটামুটি বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্টর হলো, তখন কিন্তু তারা ক্ষমা চেয়েই তাদের নির্বাচনী যাত্রা শুরু করেছেই ক্ষমা চেয়ে। একদিন দুদিন না, জামাতের যে আমির তিনি অনেকবার বলেছেন যে আমার বিগত সময়ে আমার দলের আমার সাবেক নেতৃবৃন্দের যে কারো যে কোনো অপরাধ হলে নিঃশর্তে ক্ষমা চাই, বারবার বলে, এখনো বলতেছে। তারা বুঝেছে যে 71-এর ভূমিকার জন্য ক্ষমা না চাইলে এই বাংলাদেশে তাদের রাজনীতি করা সম্ভব না। কারণ 71 ছিল বাংলাদেশের সৃষ্টির সাথে জড়িত, এবং তার মানে এর বাংলাদেশের মানুষ এটাকে স্বাধীন ভূখণ্ডের জন্য বাংলাদেশের মানুষ এটাকে ওন করে, এবং জুলাই অভ্যুত্থানও বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার অংশ। কারণ এখানে ইন্ডিয়ান আধিপত্যবাদের যেই বীজ এখানে বপন হয়েছিল বা যেই প্রভাব বলয় তৈরি হয়েছিল, এটা ভেঙে আবার বাংলাদেশ আবার স্বাধীন হলো, এবং গণতন্ত্র থেকে বাংলাদেশ হারিয়ে গিয়েছিল, সেখান থেকে আবার গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছে। এই জুলাইকে আপনার মানে আওয়ামী লীগ যেটা করেছে, 71 তো আমরা দেখি নাই, আমাদের প্রজন্ম অন্তত বর্তমান প্রজন্ম সবাই দেখেছে আওয়ামী লীগ কিভাবে মানে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে। অন্তত এই প্রজন্ম বেঁচে থাকা অবস্থায়, অর্থাৎ এই প্রজন্ম বেঁচে থাকা অবস্থায় মানে অন্তত আপনার অর্ধ শতক থেকে আরো বেশি সময় আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে, হয়তো কোনো কারণে নানানভাবে সুযোগ পেতে পারে, কিন্তু মেইন স্ট্রিমে আসতে হলে তাকে অবশ্যই ক্ষমা চাইয়ে আসতে হবে। এটা আমি বলছি আজকে লিখে রাখেন, কারণ এটাই যেহেতু এটা বাংলাদেশের মানুষ দেখেছে, প্রত্যেকটা মানুষ এই জুলাই ইস্যুতে মানে যারা আওয়ামী লীগকে সমর্থন করে তাদেরও অনেকে, মানে অ্যারোগেন্ট কর্মী ছাড়া তাদেরও অনেকে এই বিষয়টাকে মেনে নিতে পারে না। কারণ শুধু কি যেসব শিশু কিশোর মারা গেছে এরা কি শুধু বিএনপি জামাতের পরিবারের সন্তান ছিল? নিঃসন্দেহে না, এরা বাংলাদেশেরই মানুষ ছিল। বিএনপি জামাতের সন্তান হইলেও বাংলাদেশের মানুষ ছিল। আপনার মনে থাকার কথা, একজন পুলিশ অফিসার, একজন পুলিশ সদস্য তার ইয়াকে বলছে, তার বসকে বলছে যে, মানে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলছে যে একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে। তার সন্তানের লাশ দেখিয়ে বলছিল তার সন্তানকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। সেই পুলিশ সদস্য তো নিজেও এই আন্দোলনে ছিল, মানে বিপক্ষে ছিল আন্দোলনে, তারও সন্তান হারাতে হয়েছে। নিঃসন্দেহে আওয়ামী লীগের হয়তো অনেকের সন্তান হারাইতে হইতে পারে, যার
সন্তান চলে গেছে আন্দোলনে, মা মা বাবা হয়তো এটা অন করে নাই। অর্থাৎ আওয়ামী লীগ ওই অবস্থানটা বাংলাদেশের বিপক্ষে অবস্থান ছিল। এই জায়গায় বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় আওয়ামী লীগকে ওই সময়ের জন্য তাকে ক্ষমা চেয়ে আসতে হবে প্রথমত। তারপরে ক্ষমা চেয়ে আসার পর জনগণ গ্রহণ করবে কি করবে না সেটা জনগণ ডিসাইড করবে, কিন্তু ক্ষমা না চেয়ে আমার মনে হয় না বাংলাদেশের রাজনীতিতে এদের আচ্ছা, সুযোগ আছে। আবার আপনি যেটা বলছিলেন যে মেহের আফরোজ শাওনের ইয়ার স্ট্যাটাসের কথা বলছেন, তারা যে ভাষায় বলছে এটা দ্বারা প্রমাণিত হচ্ছে যে তারা এখনো এই যে ১,৫০০ মানুষকে ১,৫০০ ছাত্র জনতাকে হত্যার ঘটনায় ন্যূনতম অনুশোচনা বোধ তাদের মধ্যে আসে নাই। যতদিন পর্যন্ত অনুশোচনা বোধ না আসবে ততদিন পর্যন্ত এটা ক্লিয়ার যে তারা আজকে যদি সুযোগ পায় আবারও এই আরো ১৫০০ মানুষ মারতে তাদের ন্যূনতম দ্বিধা হবে না। এটা যতদিন বাংলাদেশের মানুষের মাথায় গেঁথে থাকবে যে ১৫০০ মানুষ মাইরা সে পালাইছে, আবার ঢুকলে সে নিশ্চিত আরো ১৫০০ মানুষ মারতে তার ভয় হবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ তাদেরকে অ্যাক্সেস দিবে না। এটা আপনি নিশ্চিত ইয়ে করে রাখেন। আচ্ছা, আমরা আলোচনার শেষের দিকে যাচ্ছি। তো এই জুলাই আন্দোলন যেহেতু আপনি শুরু থেকে সমন্বয়কদের চিনেন, সেক্ষেত্রে আপনার কাছে ৫ জন সমন্বয়কের নাম জানতে চাই যারা এই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে তো আন্দোলনের শুরু থেকে বললে আমরা নাহিদ হাসান, তারপর আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এদেরকে তো আমরা শুরু থেকে দেখে আসছি। তবে তারা যখন জেলখানায় চলে গেল, তাদেরকে যখন পুলিশ ধরে নিয়ে গেল, তারপর যারা ভূমিকা রাখছে এদেরকে আলাদাভাবে আসলে পরিচিত করাইতে হয়, তাদেরকে কথা আলাদাভাবে বলতে হয়। কারণ ওই সময়তে আবার নতুন করে কেউ সামনে আসা এটা খুবই মানে ইয়া করার মতো, এদেরকে স্যালুট দেওয়ার মতো আর কি ঘটনা। বিশেষ করে আব্দুল কাদেরের কথা বলতে হয়, সেই ৯ দফা। আমি সেটাই বলছি যে এখানে যারা সম্মুখ সারির পেছন থেকে যারা কলকারি নাড়ছে এমন ৫ জনের নাম বলেন যারা কোন দলের সঙ্গে জড়িত ছিল এজন্য তো সামনে আসতে পারে নাই, এরকম ৫ জনের নাম বলেন। বলছিলাম মানে বললাম যে প্রথম যারা ছিল এরা তো ভিতরে চলে যাওয়ার পরে যারা পরে সামনে আসছে এদেরকে আলাদাভাবে মূল্যায়ন করা উচিত। এর মধ্যে আব্দুল কাদের, আব্দুল হান্নান মাসুদ এই দুজন সামনে আসছে পরবর্তীতে, এদেরকে স্মরণ করার মতো। আর পেছন থেকে ভূমিকা রাখা আমার দেখা সাদিক কায়েম ছিল। মানে এই মেকানিজম গুলো, আমাদের সাথে যোগাযোগ গুলো, এগুলো সবচেয়ে বেশি সে মেনটেন করছে, সাদিক কায়েম। তারপরে আমি দেখেছি এবি জুবায়ের, মোসাদ্দেক, এই তো ৫ জন হয়ে গেল। আচ্ছা আচ্ছা, বিএনপির কোন ছাত্র দলের কোন নেতা কর্মীকে আপনারা পাননি? হয়তো মেকানিজমে পাইনি, কিন্তু আমি মাঠে পেয়েছি, আন্দোলনে পেয়েছি, অনেক পেয়েছি। মানে আমি যেহেতু বাংলা ভিশনের কাজ করি, যখন ইয়া হতো কোথাও কোন ধরনের আপনার সিচুয়েশন মানে আন্দোলন জড়ো হয়েছে ওখানে, যখন যেতাম তখন এসে অনেকে কানে কানে বলতো যে ভাই ইয়া তো বাংলা ভিশন তো আমাদের পক্ষে আছে, আমি বিএনপি করি, আমি ছাত্রদল করি। এবং ৪ তারিখ আমি কারণ বাজার এলাকায় অসংখ্য পাইছি যারা কারণ বাজার এলাকায় তখন জিয়ার সৈনিক স্লোগান দিয়েই তারা আন্দোলন করছিল। তখন আর তাদের ওই দল পরিচয় নিয়ে তারা হেজিটেশনে ভোগে নাই, সরাসরি জিয়ার সৈনিক স্লোগান দিয়েছে আমি শুনেছি বাংলা মোটরে। তারপরে ৫ তারিখ আমি বাংলা মোটর এলাকায় মানে তখনও শেখ হাসিনা পালিয়েছেন এই ঘোষণা হয়নি, আমি তখন বাংলা মোটর এলাকা থেকে। আপনার কাছে সংক্ষিপ্ত ভাবে জানতে চাই ৫ আগস্টের সেই দিনটা কি ছিল সংক্ষিপ্ত? ৫ আগস্ট কিভাবে জানলেন শেখ হাসিনা পালাই গেছে? আমি তখন এই তো বলছিলাম যে আমি তখন ডিউটিতে, আমি বাংলা মোটর মোড়ে ছিলাম। আমার যে বললাম যে ছাত্রদের পক্ষ থেকে আমার একটা দায়িত্ব ছিল, যে আমাদের প্রত্যেকের দায়িত্ব ছিল যে আমরা যে যেখানে আছি সেখানকার একটু পর পর ১০-১৫ মিনিট পর পর একটা মেসেজে জানাবো এখনো নিরিবিলি, এখন এখানে ৫টা পুলিশ আছে, এরকম মানে কোন সিচুয়েশন একটু পর পর জানাইতে হবে, কোনো চেঞ্জ হলে জানাইতে হবে। একটা নাম্বার দেওয়া ছিল, ওই নাম্বারে আমরা মেসেজ পাঠাইতাম। যেহেতু আমরা সাংবাদিক ছিলাম, আমরা সব মরে যাইতে পারতাম, ওরা তো পারবে না। তো সকাল থেকে সেই দায়িত্বই পালন করছিলাম। আমি হচ্ছে যে এখান থেকে মনিটরিং করছিলাম অফিস থেকে। পরে অফিস আমাকে বললো যে ১১টার দিকে ১০টার দিকে আমাকে অফিস বললো যে শাহবাগে তো লোকজন আসার কথা, কাজ করো তুমি শাহবাগমুখী, বাংলা মোটর থেকে শাহবাগমুখী পথটা তুমি ফলো করবা, আদৌ কি সম্ভব কিনা। আমি বাংলা মোটরে গেলাম, ওখানে তখন
15 থেকে 20 জন। আমি বাংলা ভিশন দাঁড়ানোর সাথে সাথে এগিয়ে আসলো স্লোগান দিতে দিতে, জিয়া সৈনিক স্লোগান দিয়ে এগিয়ে আসলো। তো তারা দেখলাম বেশ আমাদের ক্যামেরা দেখে উৎফুল্ল। এর 11:30 মনে হয়, সম্ভবত 11:30 বা 12টার দিকে হঠাৎ করে আমাকে অফিস থেকে ফোন করা হয় যে কি অবস্থা বাংলা মোটরের। আমি বললাম যে বাংলা মোটর তো ওই 15-20 জন আছে, এরা আন্দোলন করছে, পুলিশ ধাওয়া দিচ্ছে, পালায় যাচ্ছে, আবার আসতেছে, এভাবে হচ্ছে। বললো যে শেখ হাসিনা নাকি পালাইছে, জানেন কিনা, কিছু জানছেন কিনা, এখান থেকে ছাত্ররা জানে কিনা। আমি বললাম যে না, এখানে আসলে কোনো ছাত্র নাই, এরা সবাই বিএনপির লোকজন। তো বললো যে একটু খোঁজ নেন। এরা আমারে বললো যে এরাও জিজ্ঞেস করতেছে, আন্দোলনকারীরাও জিজ্ঞেস করতেছে, ভাই কোনো খবর আছে? আমি বললাম কোনো খবর ওভাবে আমার কাছে নাই। একটু অফিস থেকে বললো যে শেখ হাসিনা মনে হয় পালাইছে, একটু 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 শোনা যাচ্ছে অফিস থেকে। এই শোনার সাথে সাথে ওরা সব উৎফুল্ল, শেখ হাসিনা পালাইছে বলে একজন চিৎকার দিল। তারপর আরো আশপাশ থেকে আরো অনেকগুলো মানুষ জড়ো হলো। তখন পুলিশের একটা গাড়ি আসতেছিল ইয়ার দিক থেকে, স্কাটানের দিক থেকে। এরা দৌড়ান দিয়ে একদম সেই গাড়িটাকে অনেক দূর স্কাটনের ফ্লাইওভার পর্যন্ত দিয়ে আসছে। তখনও কিন্তু আমরা শিওর না যে শেখ হাসিনা পালাইছে, কিন্তু এই জাস্ট আমি বলছি সম্ভবত পালাইছে, এরকম একটা খবর আমাদের কাছে আসছে। তার কিছুক্ষণ পরে অফিস থেকে ফোন করলো যে চলে আসো অফিসে দ্রুত, এখানকার চিত্রগুলো দাও, আর গণভবনের দিকে একটু রওনা হতে হবে। অফিসে গিয়ে গণভবনের উদ্দেশ্যে রওনা দিলাম, আমি হাঁটা শুরু করলাম। ততক্ষণ আমরা জেনে গেছি যে গণভবনে কি আপনি কি দেখলেন, কয়টা দিকে ঢুকলেন? গণভবনে আমি 1টার দিকে, একটা বা 1:30টার দিকে ঢুকেছি সম্ভবত। তখন আসলে টাইম দেখার ওই সিচুয়েশন নাই আমাদের। গণভবনে যাওয়ার পথে ফার্ম গেটে আমাকে, তখন শুধু মানুষ স্রোতের পর স্রোত আসছে শাহবাগের দিকে, আমাকে একটা বাংলা মোটর ফার্ম গেট মোড়ে একটা গ্রুপ আমাকে দেখলো, ভাই কোন মিডিয়া? বাংলা ভিশন। তারা জড়ায় ধরলো, মানে একের পর এক শুধু সবাই কোলাকুলি করছে, বিজয়ী হলো। আবার একটু সামনে গেলাম, এই যে খামারবাড়ি চত্বর, ওখানে একটা গ্রুপ দালাল বলে আমাকে ধাওয়া দিল। মানে কেউ খুব দিচ্ছে, কেউ কাছে টেনে নিচ্ছে, পরিস্থিতি বুঝতে পারছেন, ধাওয়া দিল, দৌড় দিলাম। সেনাবাহিনীর একটা গ্রুপ ছিল ওখানে, তারা থামাইলো আমাকে আশ্রয় দিল। তারপরে সেখানেই থেমে যেতে হলো। এরপরে আর ক্যামেরা বুম নিয়ে যাওয়ার সুযোগ হয়নি, হেঁটেই গণভবনের উদ্দেশ্যে রওনা দিলাম। গণভবনের সামনে গিয়ে তো প্রচুর মানুষ দেখলাম, আমি অন্যদের মতো দেয়াল টপকে ভিতরে ঢুকলাম। ঢোকার পরে সেখানে তো আমরা সবাই দেখেছি লুটপাট। এটা আমার সবচেয়ে মানে জুলাই, যেহেতু এই অঞ্চলে আপনি সাংবাদিক কর্মরত ছিলেন, এই যে নিরাপত্তা, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলা, এটা কখন ভেঙে পড়ে, সকালেই নাকি? আমি যেহেতু বাংলা মোটরে ছিলাম, আমি ওই চিত্রটা আমি এটাও জানি না, এবং অফিসের ভিতরে যে তথ্যগুলো আসছে সেগুলোও জানি না, যেহেতু ইন্টারনেট ছিল না। 12টার পরে ইন্টারনেট খুলে দেওয়া হয়, তখন আস্তে আস্তে করে আমরা তথ্যগুলো জানা শুরু করলাম যে শেখ হাসিনা পালিয়েছে, সেনা প্রধান ব্রিফিং ডাকছে। এভাবে আস্তে আস্তে আমরা জানতে শুরু করলাম, এবং অফিস থেকেও আমাদেরকে একের পর এক তথ্য দিচ্ছিল, আবার অফিস আমাদের কাছ থেকে তথ্য নিচ্ছিল। আচ্ছা, আপনারা সংবাদকর্মী হিসেবে আপনারা জুলাইয়ের পরে মানে নতুন বাংলাদেশের সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা বা সংস্কার কতটুকু হয়েছে? যেহেতু আপনার বক্তব্য উঠে আসছে যে আসলে কোনো সংস্কার হয়নি। না, স্বাধীনতা আসছে, পেশাগত স্বাধীনতা আসছে। আজকে আমি যে আপনার এখানে বসে কথা বলতে পারছি, এটা জুলাই না হলে আমরা পারতাম। আমি এখানে বসে কিন্তু একটু আগে তারেক রহমানেরও সমালোচনা করেছি। এটা কি আমরা আগে পারতাম? 5 আগস্টের আগে পারতাম? ইম্পসিবল। তো এই স্বাধীনতা আমরা পেয়েছি, তবে আমরা যেভাবে চেয়েছি, যে সংস্কার চেয়েছি, সেই সংস্কারটি হয় নাই। যেহেতু সংস্কারটি হয় নাই, এই স্বাধীনতা কতদিন সাস্টেইন করবে এটা নিয়ে শঙ্কা আছে। ওকে, সর্বশেষ আপনি রাজনৈতিক দল বা সরকারের উদ্দেশ্যে কি বলতে চান? আমি রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, বিশেষ করে এই মুহূর্তে আমাদের যে বড় 3টি রাজনৈতিক দল আছে, বিএনপি, জামাত এবং এনসিপি, তাদেরকে বলতে চাই, আপনাদের দলীয় আদর্শগত মতবিরোধ অনেক কিছু থাকবে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে জুলাইয়ে যেমন আমরা
সবাইকে এক দেখেছি, এটা যেন অন্তত ধরে রাখা হয়। আমি একই দাবি, একই আহ্বান আওয়ামী লীগকেও করব। যদিও তারা এখন বাংলাদেশে নাই, যদি বাংলাদেশে ফেরার সুযোগ হয়, সেই জুলাইয়ের আগের, মানে 5 আগস্টের আগের যে রাজনীতি, এই রাজনীতি ছেড়ে বাংলাদেশের স্বার্থের রাজনীতিতে ফেরত আসা উচিত। যদি বাংলাদেশের স্বার্থের রাজনীতিতে ফেরত আসে, তাহলে হয়তো কখনো তারা অ্যাক্সেস পেতে পারে। এটা সকল রাজনৈতিক দলের জন্য একই কথা, যে আপনাদের মত দলীয় মতবিরোধ থাকবে, সেটা যুক্তির মাধ্যমে হোক, আর যেন কখনো রাজনৈতিক কারণে, ক্ষমতার কারণে আর কোনো মানুষকে এভাবে গুলি করে মারা না হয়, মানুষকে গুম করে যেন রাখা না হয়, এবং মানে সবার আগে বাংলাদেশকে যেন প্রাধান্য দেওয়া হয়। ঠিক আছে, ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনাদেরকেও আমাকে ডাকার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আবার অন্য কোনো এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর আমাদের সোনালী নিউজ এবং মেনুলার পক্ষ থেকে আমাদের অতিথিকে সামান্য একটু উপহার। ধন্যবাদ আপনাকে।